তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের প্রমাণ করতে হবে যে √3 একটি অমূলদ সংখ্যা। আমরা জানি যে বাস্তব সংখ্যা দুই প্রকার, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা অমূলদ সংখ্যা। তো এই √3 আমাদের একটা বাস্তব সংখ্যা। তো এই √3টা আসলে মূলদ নাকি অমূলদ সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের প্রমাণ করতে হবে যে √3 একটি অমূলদ সংখ্যা। তো আমরা এই প্রমাণ করার জন্য আমরা আসলে ধরে নেব যে √3 একটি আসলে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা ধরে নেওয়ার পরে আমরা যদি দেখি যে মূলদ সংখ্যার বৈশিষ্ট্যের সাথে এটা যায়, তাহলে এটি মূলদ সংখ্যা হবে। আর যদি না যায় তাহলেই তো প্রমাণ হয়ে গেল যে এটা যেহেতু মূলদ সংখ্যা না, তাহলে এটা অমূলদ সংখ্যা। কারণ সংখ্যা অর্থাৎ বাস্তব সংখ্যা আসলে দুই রকম, একটা হচ্ছে মূলদ, না হলে অমূলদ। অর্থাৎ এটা যদি মূলদ না হয় তাহলে সেটা অবশ্যই অমূলদই হবে। তো দেখো, আমরা আরেকটা বিষয় আমরা একটু ধরে নেই যে √3 একটি মূলদ সংখ্যা, এটা আমরা ধরে নিলাম। এখন মূলদ সংখ্যা দুই প্রকার, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। অর্থাৎ আমাদের যদি এটাকে মূলদ প্রমাণ করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এটা হয় পূর্ণ সংখ্যা হবে, না হলে ভগ্নাংশ সংখ্যা হবে। এখন আমাদের দেখার বিষয় যে √3 কি একটি পূর্ণ সংখ্যা হয় কিনা কিংবা একটি ভগ্নাংশ সংখ্যা হয় কিনা। যদি পূর্ণ বা ভগ্নাংশ যে কোনো একটি হয় তাহলে এটা মূলদ সংখ্যা হয়ে যাবে, অমূলদ সংখ্যা হবে না। তো দেখো, আমরা এখানে একটা জিনিস, আমরা যদি 1-এর বর্গ করি তাহলে আমাদের উত্তর আসে 1। আমরা যদি √3 বর্গ করি তাহলে আমাদের উত্তর আসে 3। যদি আমরা 2-এর বর্গ করি তাহলে উত্তর আসে 4। তার মানে হচ্ছে দেখো, এইখানে হচ্ছে মূলগুলো, রুটগুলো, আর এখানে হচ্ছে বর্গগুলো। তো এখানে আমরা দেখতে পারতেছি যে 1-এর বর্গ আর 2-এর বর্গ, এই দুইটার মাঝখানে হচ্ছে √3 এর বর্গ, তাই না? দেখো, 1-এর বর্গ আর 2-এর বর্গ, এই দুইটার মাঝখানে কিন্তু √3 এর বর্গ। তার মানে হচ্ছে, কারণ কি 1 আর 4-এর মাঝেই তো 3। সুতরাং আমরা বলতে পারি যে এই যে √3 এটা 1 আর 2-এর মাঝখানে অবস্থিত। এখন এটা আমরা একটু লিখি যে এখানে √3টা আসলে 1 আর 2-এর মাঝখানে অবস্থিত, অর্থাৎ এটা 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে আবার ছোট। আমরা এই কথাটাও লিখে দেব যে সুতরাং √3 এর মান 1 অপেক্ষা বড় এবং 2 অপেক্ষা ছোট। লিখলাম, আমরা এই কথাটা লিখলাম। এখন বিষয় হচ্ছে যে তুমি একটা জিনিস খেয়াল করো, তোমরা 1 একটা পূর্ণ সংখ্যা, 2ও কিন্তু একটা পূর্ণ সংখ্যা। এখন আমরা তো পূর্ণ সংখ্যার সিরিয়াল জানি যে 1 2 3 4 5 6 7 8 9 এরকম। এখন তোমরা কল্পনা করো 1 যে একটা পূর্ণ সংখ্যা, 1-এর পরের পূর্ণ সংখ্যা কত? 2। তাহলে 1 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, 1-এর পরের পূর্ণ সংখ্যা কিন্তু 2। এখন আমরা এখানে দেখতে পারতেছি যে √3টা 1 আর 2-এর মাঝখানে আছে, তাহলে √3 তো পূর্ণ সংখ্যা হবে না, কারণ পূর্ণ সংখ্যা তো 1-এর পরে যে পূর্ণ সংখ্যা সেটা হচ্ছে 2। অর্থাৎ 1 আর 2-এর মাঝামাঝি তো কোনো পূর্ণ সংখ্যা হতে পারে না। আর যেহেতু √3 1 আর 2-এর মাঝে আছে, তাহলে √3 অবশ্যই পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমরা এই কথাটা লিখে দেব যে অতএব √3 পূর্ণ সংখ্যা নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু একটা তোমাদের টার্গেট দিচ্ছি, সেটা কি যে আমরা দেখব যে √3 যদি মূলদ সংখ্যা হয় সেক্ষেত্রে সে হয় পূর্ণ সংখ্যা হবে, না হলে ভগ্নাংশ সংখ্যা হবে। এখন এই যে অংশটুকু, এই অংশটুকু বিশ্লেষণ করে আমরা কিন্তু পেলাম কি যে √3 আসলে পূর্ণ সংখ্যা নয়। অর্থাৎ আমরা একটা সাইড কিন্তু ক্লিয়ার করে ফেললাম যে √3 পূর্ণ সংখ্যা নয়। এখন আমাদের দেখতে হবে যে √3 ভগ্নাংশ সংখ্যা হয় কিনা। যদি √3 ভগ্নাংশ সংখ্যা হয় তাহলে আমরা বলতে পারবো যে না, এটা মূলদ সংখ্যা। তো আমরা দেখি যে সেটা হয় কিনা। যদি √3 মূলদ সংখ্যা হয় তবে আমরা একটা ভগ্নাংশ সংখ্যার আকার ধরে নেব। দেখো,
যে যদি √3 মূলদ সংখ্যা হয় তবে ধরি √3 সমান p/q, অর্থাৎ আমরা এই √3 কে একটা ভগ্নাংশ সংখ্যা ধরে নিলাম যেটার মান হচ্ছে p আর q। এখন এই p আর qটা দাঁড়িয়ে আছে তিনটে শর্তের উপর। দেখো আমরা এই তিনটে শর্ত এখানে লিখে দিছি। সেটা হচ্ছে যেখানে p ও q স্বাভাবিক সংখ্যা বা স্বাভাবিক পূর্ণ সংখ্যা বলা যেতে পারে। তো স্বাভাবিক পূর্ণ সংখ্যা কেমন? 1 2 3 4 5 6 7 এরকম, অর্থাৎ পি কিউ এর মান 1 2 3 4 5 6 7 এইভাবে। এরা পরস্পর সহমৌলিক, অর্থাৎ এই যে পি আর কিউ এরা দুইজন পরস্পর সহমৌলিক হবে। তো সহমৌলিক জিনিসটা কি? দেখো, সহমৌলিক যদি আমরা বইয়ের ভাষায় বলতে চাই সেটা হচ্ছে যে যদি দুইটি সংখ্যার এক ভিন্ন অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে সেটা তারা হচ্ছে পরস্পর সহমৌলিক। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এরকম যদি সংজ্ঞা দিয়ে বলি তাহলে হয়তো এই জিনিসটা তোমরা বুঝতে পারবে না, কিন্তু আমরা যদি খুব সহজ ভাষায় একটা জিনিস বলি সেটা হচ্ছে যে যদি এই রকম দুইটা সংখ্যা হয় যে দুইটা সংখ্যা আসলে কাটাকাটি হবে না বা কাটাকাটি করা যায় না, তো যদি কাটাকাটি না করা যায় তারাই হচ্ছে পরস্পর সহমৌলিক। যেমন দেখো, আমরা যদি এখানে বলি, আমি ধরো লিখলাম যে এখানে 7/2। দেখো, এই 7/2 তুমি কিন্তু এটা কাটাকাটি করতে পারবে না। যেহেতু এটা কাটাকাটি করা যায় না, তাহলে এই 7 সংখ্যাটা আর 2 সংখ্যাটা এরা পরস্পর সহমৌলিক। তো এই পি আর কিউ এরকম দুইটা সংখ্যা হবে যাদেরকে আসলে কাটাকাটি করা যায় না। তো এটা তো ক্লিয়ার যে সহমৌলিক কারা। তার মানে সহমৌলিক হচ্ছে এমন দুইটা সংখ্যা উপরে আর নিচে থাকবে যাদেরকে আমরা কাটাকাটি করতে পারবো না। এখন আরেকটা বিষয় বলছে যে কিউ ইজ গ্রেটার দ্যান 1, অর্থাৎ কিউ এর মান 1 এর থেকে বড় হবে। কারণ কি? কিউ এর মান যদি 1 হয় তাহলে তো সেটা পূর্ণ সংখ্যা হয়ে গেল, কারণ কোনো একটা ভগ্নাংশের নিচে যদি 1 থাকে সেটা তো আসলে ভগ্নাংশ থাকে না, তখন সেটা পূর্ণ সংখ্যা হয়ে যায়। এই জন্য এই কিউ এর মানটা, অর্থাৎ নিচের যে কিউ আছে কিউ এর মানটা সবসময় গ্রেটার দ্যান 1, অর্থাৎ 1 এর থেকে বড় হবে। এই তিনটে শর্তের উপর দাঁড় করিয়ে আমরা একটা ভগ্নাংশ নিলাম যেটার এই √3 এর মান হবে p/q। এখন এখান থেকে আমরা একটু কিছু ইকুয়েশন, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন করতে পারি। সেটা হচ্ছে বর্গ করলাম আমরা। বর্গ করলে দেখো, √3 এর বর্গ করা মানে কি? ওই বর্গ আর রুট কাটাকাটি গেল, তাহলে এখানে থাকলো 3। যেহেতু বর্গ করতেছি তাহলে এই পি আর কিউ রেও বর্গ করব। এখন এই দুইটারে যদি আমরা বর্গ করি তাহলে ওই বর্গটা পিও পাবে কিউও পাবে, তাহলে এটা কি হবে? p²/q²। এই লাইনটা করলাম। এরপরে আমরা কি করব? দেখো, এই উভয় পক্ষকে কিউ দ্বারা আমরা গুণ করব। দেখো, উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে, এখন উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করলে কি হবে? 3 এর সাথে যদি আমরা কিউ গুণ করি তাহলে সেটা হবে 3q, আর p²q², আর এখানে p²/q হবে। কিরকম হবে দেখো, আমরা এটা আমি যদি একটু দেখাই দিই তোমাদের। এখানে যদি মনে করো যে আমার আছে p² আর এখানে হচ্ছে q², তো এর সাথে আমরা কি গুণ করব? দেখো, কিউ গুণ করব। তাহলে আমরা এখানে কিউ গুণ করি। আসলে এটা এভাবে লেখাটা একটু কষ্টকর আমাদের জন্য, তারপর লিখলাম আমি, এটা কিউ মনে করো। তাহলে এই কিউ এর সাথে q² কাটা, তাহলে এখানে থাকবে হচ্ছে কিউ। তাহলে আমার কি হচ্ছে? p²/q থাকতেছে। তো এখানে হবে p²/q। এখন দেখো, তাহলে এটুকু আমরা আসলো। এখন দেখো, আমরা একটু জিনিস খেয়াল করি। সেটা হচ্ছে 3q। কিউ তো স্বাভাবিক সংখ্যা, আমরা এখানে ধরে নিচ্ছি যেখানে পি আর কিউ দুটোই স্বাভাবিক সংখ্যা। তাহলে 3q স্পষ্টত পূর্ণ সংখ্যা। কেননা কিউ এর মান যদি দেখো, কিউ এর মান বলছে যে 1 এর থেকে বড় হবে। এখন 1 এর থেকে বড় তুমি কত ধরবা? 2 ধরো। 3 × 2 = 6। যদি তুমি 3 ধরো, 3 × 3 = 9। যদি তুমি 4 ধরো, 3 × 4 = 12। যদি তুমি 10 ধরো, অর্থাৎ কিউ এর মান যদি 10 ধরো, তাহলে 10 × 3 কত হয়? 3 × 10 =
30। কিউ এর মান যদি তুমি 10ও ধরো, 12 ধরো, 15 ধরো, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা তুমি ধরো, তাহলে অবশ্যই সেটা পূর্ণ সংখ্যা হবে। কেননা 3 দিয়ে যদি গুণ করো 3 10 30, 3 দিয়ে যদি 12 রে গুণ করো 3 12 36, অর্থাৎ কিউ এর যে পূর্ণ সংখ্যার মানই তুমি নাও, এখানে 3q এর মোট মানটা পূর্ণ সংখ্যাই হবে। তাহলে আমরা বলতে পারি যে 3q স্পষ্টত একটা পূর্ণ সংখ্যা। এবার আসি আমরা এই p²/q নিয়ে। দেখো, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়। এখন p²/q কেন পূর্ণ সংখ্যা নয়? ওই যে কারণটা যেখানে আমরা লিখছিলাম যে যেখানে p ও q স্বাভাবিক সংখ্যা, পরস্পর সহমৌলিক এবং q ইজ গ্রেটার দ্যান 1, এই কথাটা আমরা এখানে একটু লিখে দেব যে কারণ p ও q স্বাভাবিক সংখ্যা, পরস্পর সহমৌলিক এবং q ইজ গ্রেটার দ্যান 1। কেন এই কথাটা লিখলাম আমরা? কারণ যদি p আর q ভগ্নাংশ হয় এবং সেটা যদি কাটাকাটি না হয়, কাটাকাটি যদি না হয়, আমরা তো বলছি যে pq সহমৌলিক, মানে কি pq রে কাটাকাটি করতে পারবো না। তো যদি কাটাকাটি না করি তাহলে তো সেটা চিরকাল ভগ্নাংশই থাকবে, সেটা তো পূর্ণ সংখ্যা হবে না। যেহেতু এটা পূর্ণ সংখ্যা হবে না, তাহলে এই জিনিসটা তো একটা পূর্ণ সংখ্যার সমান হতে পারে না। কারণ আমরা তো এখানে দেখাচ্ছি যে 3q সমান p²/q, তাহলে 3q হচ্ছে পূর্ণ সংখ্যা আর p²q হচ্ছে ভগ্নাংশ সংখ্যা এবং যেটা কাটাকাটি করা যায় না। তাহলে এই দুইটা জিনিস কি কখনো সমান হতে পারে? পারে না। তার মানে শিক্ষার্থী বন্ধুরা, এই 3q এবং p²q এরা পরস্পর কখনোই সমান নয়, কারণ একজন পূর্ণ সংখ্যা আর একজন ভগ্নাংশ সংখ্যা, এবং তাও এমন ভগ্নাংশ সংখ্যা যেটাকে কাটাকাটি করা যায় না। তার মানে এরা দুইজন কখনোই সমান নয়। তো আমরা এই কথাটা লিখব যে অতএব 3q p²/q এর সমান হতে পারে না। এইবার তোমরা দেখো, এই যে 3q সমান p²/q এটা কোথা থেকে আসছে? এটা কিন্তু আসছে ওই √3 সমান p/q যে আমরা ধরছিলাম ওই জায়গা থেকে আসছে, তাই না? তাহলে 3q সমান যদি p²/q না হতে পারে, তাহলে আমরা যেটা ধরছি অর্থাৎ √3 সমান p/q সেইটাও তো হতে পারে না, কারণ এইখান থেকেই কিন্তু এই 3qটা আসছে বা p²/q আসছে। তো এইটা যদি সঠিক না হয় এই ইকুয়েশনটা, তাহলে এই প্রথম ইকুয়েশনটাও আমার সঠিক নয়। তো এই কথাটা আমরা এখানে লিখব যে অতএব √3 p/q আকারের কোনো সংখ্যাই হতে পারে না। এখন √3 যদি p/q আকারের কোনো সংখ্যাই না হতে পারে, তাহলে তো √3 মূলদ সংখ্যা না। কারণ মূলদ সংখ্যার যে ক্রাইটেরিয়া আমরা বলছিলাম সেটা হচ্ছে মূলদ সংখ্যা দুই রকমের, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ সংখ্যা। তো প্রথম পার্টে আমরা দেখলাম যে √3 আসলে কোনো পূর্ণ সংখ্যা নয়, আর এই দ্বিতীয় পার্টে এসে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে √3 কিন্তু কোনো ভগ্নাংশ সংখ্যাও না। তো যেহেতু একটা জিনিসের পূর্ণ সংখ্যাও না, ভগ্নাংশ সংখ্যাও না, তার মানে √3 তো মূলদ সংখ্যা না। যেহেতু পৃথিবীতে বাস্তব সংখ্যা দুই ধরনের, একটা হচ্ছে মূলদ আর একটা অমূলদ, তার মানে যেহেতু √3 পূর্ণ সংখ্যা না আবার ভগ্নাংশ সংখ্যাও না, তাহলে √3 অবশ্যই মূলদ সংখ্যা না। আর যেহেতু √3 মূলদ সংখ্যা না, তাহলে √3 কি? অমূলদ সংখ্যা। তাহলে আমরা এই জিনিসটা সুন্দরভাবে লিখবো যে অতএব √3 একটি অমূলদ সংখ্যা, এবং এখানে লিখবো যে প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, ভালো থেকো।